একখানি চন্দ্রাজলে আছে বিশাল আকাশের মাঝে। চন্দ্রের আকাশপাশে নক্ষত্র রাজির মেলা বসেছে। এই চন্দ্রের দিকেই এক ধ্যানে তাকিয়ে আছে আধাম দেওয়ান। দুইবার চোখের পলক ফেলে শব্দ করে বলে উঠল, এই আলোকময় চাঁদ, তুমি কি জানো? তোমার জ্যোৎস্নার তরে মানুষ অপকর্মে লিপ্ত থাকে। নির্দাহীন চাঁদ, তোমার পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, আছে শুধু আলো আর আলো। তোমার আলো ছড়িয়ে পড়ে নিশীথের অন্ধকার গহ্বরে। এই চাঁদ, তুমি সেই রাতেও জ্যোৎস্না বিলিয়েছ, সেই রাতে উন্মুক্ত আকাশের নিচে গণবিদারী চিৎকার দিয়েছিলাম আমি, আধাম দেওয়ান। তুমিও হয়তো লজ্জায় মুখ নামিয়েছ সেই বর্বরতা দেখে। চাঁদ, মানুষ কেন এত নিষ্ঠুর, মানুষ কেন এত হৃদয়হীন? আধাম নিজে নিজে বিষাদময় হাসে। বাইরে স্নোফল হচ্ছে আর সে বারান্দায় উদম গায়ে দাঁড়িয়ে বিড়বিড় করছে। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে হ্যাংলা পাতলা দেহটা নিয়ে রুমে চলে গেল। চিত্রা দেওয়ান কল করে পাপড়ির সামনে ফোন তুলে ধরেছে। আধাম হাস্যোজ্জ্বল মুখে বলল, আম্মাজান কেমন আছেন? পাপড়ি কুটকুট করে কমলার কোয়ার দাঁত কেটে ক্ষীণ স্বরে প্রথমবারের মতো বলল, পাপা পাপা। আধামের চোখ জ্বালা করছে। চিত্রা দেওয়ান পাপা পাপা ডাক শিখিয়েছেন? আধাম তার বাবাকে পাপা ডাকত। পাপড়ি আবারও বলল, পাপা পাপা। আম্মাজান কি লাগবে আপনার বলেন? আধামের বুবু চট করে বলল, তুই কি মেয়েকে বোনাস দিবি নাকি? পাপা বলেছে বোনাস তো দিতেই হবে। টাকা পয়সার বোনাস না দিয়ে অন্য বোনাস দিবি। তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবি। বিয়ের জন্য মেয়ে দেখবে, ছেলে তো আর দেখবে না। আমি হেয়ালি করছি না আধাম, আমিও হেয়ালি করছি না বুবু। সারা জীবন কি ব্যাচেলর থাকবি জানি না, নাকি বিদেশি মেয়ে বিয়ে করবি? দেশি মেয়ের অকাল পেয়েছে দেশে। এখন কোথায় তুই? এখনও জাপানে আছি। তুমি আবার গ্রামে গিয়েছো কেন? তোর বউ বাচ্চার জন্য এসেছি। এখানে তোর একটা ছেলে আছে। 6 মাস আগে পাপড়িকে একটা মেয়ে বেস্ট ফ্রেন্ডিং করিয়েছে। পাপড়ির একটা দুধ ভাই আছে। পাপড়ির 15 দিনের বড়। আমি তখন 20 দিন গ্রামে ছিলাম। চিত্রা দেওয়ানকে থামিয়ে আধাম সিরিয়াস ভঙ্গিতে বলল, কতদিন দুধ পান করেছে? 10 দিন। আমাকে আগে বলনি কেন? ইচ্ছা করেই বলিনি। মেয়েটার নাম পূর্ণিমা, বাক প্রতিবন্ধী, বিবাহ বিচ্ছেদ হয়েছে ছেলে হওয়ার পরে। বুবু, তুমি জানো দুধ পানের বিধান কি? না আমি মূর্খ, আমাকে বুঝিয়ে দে। এত বড় ঘটনা ঘটিয়ে আবার কর করছো। এই গলাবাজি করবি না একদম। তোমাকে পাহাড় ঝগড়া টুদের মতো দেখাচ্ছে। মেয়ে আমার, আমি বাবা তার, অথচ আমার কন্যা দুধ মা এবং ভাই বানিয়ে বসে আছে আমি জানি না। 5 ঢোক পরিমাণ দুধ পান করলেই ভাই বোনের সম্পর্কে জড়িয়ে যায়। আর আমার আম্মাজান 10 দিন দুধ পান করেছে। তার মানে বুঝো তুমি, একটা পাকাপোক্ত সম্পর্ক তৈরি হয়েছে। পাপড়ি আর ওই ছেলের বাচ্চাটার মাঝে বিবাহ বন্ধন হারাম হয়ে গেছে। বড় হলে আপন ভাইয়ের মতো অভিভাবক হবে, এমনকি পর্দার বিধানও রহিত হয়ে গেছে। এই থাম, আমাকে এত কিছু বোঝাতে হবে না। জাপানিজ, চাইনিজ কত মেয়ে দেখলি, এইবার বাঙালি মেয়ে দেখ, একদম ফিদা হয়ে যাবি। পরে কথা বলবো, সার্জারি আছে, সব ঠিকঠাক করে দেশে আয়। তোর ছেলে মেয়ে সহ বউ নিয়ে ঢাকা যাব একেবারে ইনশাল্লাহ। ঢাকার হসপিটালে জব করবি। দেশের মাটি বড্ড টানে আমাকে। এদিকটা সামলিয়ে তারপর দেশের মাটির ঘ্রাণ নিব। তারেক মিলাকে বিয়ে করে সর্বোচ্চ হ্যাপি থাকার চেষ্টা করেও কথাই যেন আটকে থাকে প্রকৃত সুখের সন্ধানে। মিলা আর তারেক রোজ সকালে হসপিটালে যায়, দুপুরে একসাথে লাঞ্চ করে। বাসায় ফেরার সময় কখনো আগে পড়ে হয়। মিলার জড়াজড়ি। তারেক কয়েকদিনের জন্য দাদার বাড়ি বেড়াতে এসেছে। মিলা
কতদিন ধরে বলছে তারেকের দাদার বাড়ি ঘুরতে যাবে। তারেক গ্রামে যেতে চায় না পিছুটানের ভয়ে। তারেকের চাচা চাচিকে সাবধান করে দিয়েছে পূর্ণিমার ব্যাপারে দামাত চাপা দিতে। পলাশ মিয়ার বাড়ি থেকে জহির মিয়ার বাড়ি একটু দূরে। পলাশ মিয়া গ্রাম ছাড়েনি, আর জহির মিয়া গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে। এভাবেই বন্ধুত্বের বাটা পড়েছিল। এই বন্ধুত্বের জের ধরেই তারেক আর পূর্ণিমার বিয়ে হয়েছিল। পুরন্ত বিকালে তারেক আর মিলা পৌঁছায় গ্রামে। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার সময় তারেকের চাচাতো বোন পূর্ণকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে। মিলা নিজের কোলে নিতে আগ্রহ প্রকাশ করে এবং কোলে নেয়। ছোট পূর্ণর বয়স এখন 11 মাস। একটা ছোট দাঁত উঠেছে তার। যে কোলে নেয় তার কোলেই পূর্ণ মিশে থাকে। মিলা পূর্ণকে কোলে নিয়ে তারেকের পাশে বসে গদগদ হয়ে বলল, দেখো বেবিটা কত সুন্দর, একদম কিউটের ডিব্বা। উফ, দেখলেই আদর আদর লাগে। মিলা একটুখানি মুখে অনেকগুলো চুমু দিয়ে পুনরায় বলল, আমার কাছে বাচ্চা তেমন পছন্দ নয়, কিন্তু কেন জানি এই বাবুটাকে আদর করে মন ভরছে না। ওর বাবা মা নিশ্চয়ই খুব সুন্দর হবে। ওর মা নিশ্চিত আগুন সুন্দরী। বিশ্বাস করো তারেক, আমি অনেক মেয়ে বাচ্চা দেখেছি, কিন্তু কিউট ছেলে বাচ্চা কমই দেখেছি। পূর্ণকে খাড়া কোলে নিয়ে মিলা হাসি মুখে দাঁড়িয়ে বলল, কতগুলো ছবি তুলো সুন্দর করে। তারেক আদেশ মোতাবেক বেশ কিছু ছবি তুলে দিয়েছে মিলার ফোন দিয়ে। হুট করেই তারেকের নীরব মস্তিষ্কে অদৃশ্য আগুন ধরে গেছে। তার চোখ জোড়ায় রাজ্যের বিস্ময়। পলাশ মিয়া এসেছে পূর্ণকে নিতে। পূর্ণ নানার কোলে ঝাঁপিয়ে পড়েছে। পলাশ মিয়া সময় নিয়ে নাতিকে আদর করলো ডানে বামে না তাকিয়ে। পূর্ণের তুলতুলে গালে চুমু দিয়ে আদর করে হা হু করে অস্পষ্ট শব্দে কথা বলছে। বোবা মানুষ এভাবেই নিজের মনের ভাব বোঝাতে আপ্রাণ চেষ্টা করে। স্রষ্টার কি মহিমা! পূর্ণ নানা এবং মায়ের সমস্ত ইশারা কথা বুঝে। মা কীভাবে আদর করে, কিভাবে তার সাথে কথা বলার চেষ্টা করে, তার সব কিছু পূর্ণ এবং পাপড়ির সাথে ক্লিয়ার হয়ে গেছে। পলাশ মিয়া চলে গেলেন পূর্ণকে কোলে নিয়ে। মিলা চেয়ার ছেড়ে উঠে দূরে গেছে বাবা মায়ের সাথে যোগাযোগ করতে। আর পাথরে মূর্তির মতোই ঠায় বসে আছে হতভাগা তারেক। বাবার বন্ধু পলাশ মিয়াকে দেখেই অন্তরাত্মা সজাগ হয়েছে। মিলার কোলে বাচ্চাটা পূর্ণিমার ছেলে পূর্ণ। নিষ্প্রভ দৃষ্টি জোড়া জ্বালা করছে ঘোষণা করা যন্ত্রণায়। বাচ্চাটা কি সুন্দর করে হাসে, ছোট্ট মুখের গড়ন কত মায়াবী, গা থেকে একটা সুবাস আছে। তারেক এক শুকনো ঢোক গিলে দূর দূরান্তে হারিয়ে যাওয়ার আলোকে ধরতেছেও ব্যথা হলো। বুকটাই দামামা বাজছে। ছেলের 1 বছর হতে চললো, অথচ তারেক নিজের চোখে আজকে দেখেছে, কিন্তু ছোট ছোট আঙ্গুলগুলো পর্যন্ত একবার ছুঁয়ে দেখতে পারল না। তারেক এটাও বুঝল না যে অপূর্ণ প্রাণকে অ্যাবর্ষণ করে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে পূর্ণিমাকে পানিতে চুবিয়েছে। আর সেই প্রাণ মায়ের পেট থেকে পূর্ণ হয়ে পৃথিবীর আলো দেখছে। তার জন্যই কিনা তারেকের মন পুড়ছে। বিশাল ক্ষত তৈরি হয়েছে। অনুশোচনা হচ্ছে কি হয়তো হচ্ছে। গোধূলির শেষ লগ্নে পাখিরা তখন নিজ নিজ নীড়ে ফিরে যায়। কমলা রঙের সূর্য অস্তমিত হবে এখনই। গোটা ধননী আচ্ছাদিত হবে অন্ধকারে। ঘরে ঘরে কৃত্রিম আলো জ্বালানো হবে। আর ঝোপঝাড়ে উড়বে জোনাকিরা। জোনাকিদের খবর আর কে রাখে? অথচ এক ঝাঁক জোনাকির সন্ধান করলেই মন পুলকিত হয়ে যায়। বড় মানুষ ও শিশুদের মতো আনন্দে মেতে যায় হাতের তালুতে জোনাকি পোকা রেখে। মাগরিবের নামাজ পড়ে পূর্ণিমা ছেলের সাথে খেলছে জোনাকি নিয়ে। হাতের মুঠোয় জোনাকি পোকা বন্দি করে ছেলেকে বিনোদন দিচ্ছে। মা এবং ছেলের মুখে অকৃত্রিম হাসির জোয়ার। পলাশ মিয়া মোড়া পেটে নাতির হাসি দেখছে। ঠিক সেই সময় চিত্রা দেওয়ান এসেছে আয়েশাকে নিয়ে। আয়েশার কোলে পাপড়ি। আয়েশা হলো এক গরিব ঘরের এতিম মেয়ে। চিত্রা দেওয়ানের সাথে সব সময় থাকে।
চিত্রা দেওয়ানের সব আত্মীয় স্বজন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গ্রামে তার বাবার জমিদার বাড়িটাই মাঝে মাঝে ঘুরতে আসে। এইখানে বেশ কিছু স্বজন রয়েছে। চিত্রা দেওয়ান বয়সের বাড়ি এখনো নুয়ে যায়নি। নাতের ঘরে পুঁতি নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছে পলাশ মিয়ার বাড়িতে। আজ জরুরি কথা সেরে একটা বিহিত করতে হবে। পূর্ণ লাফিয়ে উঠছে পাপড়িকে দেখে। পাপড়ি স্থান করে নিল পূর্ণিমার কোলটা। পলাশ মিয়া ও নিঃস্বার্থ আদর করে পাপড়িকে। অবুঝ পাপড়ি ফ্যাল করে তাকিয়ে থাকে ভাই যখন মায়ের বুকে দুধ পান করে। পাপড়ির রিজিকে বেস্ট ফিডিং ছিল 10 দিন। এরপর চিত্রা দেওয়ান ঢাকায় চলে যাওয়ার পর ভুলে যায় রীতি। পূর্ণিমার কাছে টেনে নিল পাপড়িকে। পূর্ণকে উঠিয়ে দুজনকে একসাথে বসিয়ে রাখলো 2 উরুতে। চা নাস্তা সেরে চিত্রা দেওয়ান ব্রোম ব্লাস্ট করলে একটা কাগজে স্পষ্ট লিখে এনেছো কিছু কথা এবং প্রস্তাব। পূর্ণিমা, তুমি হলে বুদ্ধিমতী মেয়ে, মনোযোগ দিয়ে পুরোটা পড়ো। আদহাম পাপড়ির বায়োলজিক্যাল ফাদার নয়। আদহাম এখনো বিয়েই করেনি। পাপড়ি হলো আমার মৃত্যু নাতি আদনানের মেয়ে। আদনান আর আদহাম হলো যমজ ভাই। আদনান পছন্দ করে আগে বিয়ে করেছে। সন্তানের মুখ না দেখে আদনানের করুণ মৃত্যু হয়েছে। আদনান এবং ওর স্ত্রীর মৃত্যু নিয়ে খোলসা কিছু বলতে পারবো না, দুঃখিত। আমার নাতি আদহাম দিক বিদিক শূন্য হয়ে গিয়েছিল। আদহাম স্বাভাবিক জীবনে আছে শুধু আমার জন্য আর পাপড়ির জন্য। আদহাম জীবনের মায়া না করে পড়ে আছে দূর দেশে প্রতিশোধ নিতে। আমার নাতিটা বড্ড ছন্নছাড়া। ওর শৈশব কৈশোর কেটেছে ভয়ঙ্করভাবে। আমি আমার ছেলে ও ছেলের বউ এবং নাতিদের নিয়ে আমেরিকায় থাকতাম, কিন্তু দমকা হাওয়ায় উলটপালট করে দেয় সমস্ত কিছু। সেসব মেলা কাহিনী তুমি আস্তে আস্তে সব জানবে। যে কুখ্যাত লোকদের জন্য আমার সব শেষ হয়ে গেছে, সেই নর পিশাচদের বদলা নিতেই আদহাম খুব বেকুল। আমি এই বুড়ো বয়সে আদহামকে হারিয়ে পাগল হতে চাই না। নিজের ছেলে এবং আদনানের মৃত্যুর শোক এখন আমাকে তাড়া করে বেড়ায়। আদহামের কিছু হলে পাপড়ির জন্য আর কেউ নেই। পূর্ণিমা, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি চাই তোমার সাথে আদহামের বিয়ে হোক। পূর্ণ আর পাপড়ি আপন ভাই বোন হয়ে বাবা মায়ের সাথে একটা পরিপূর্ণ পরিবার নিয়ে বড় হবে। আদহাম সাংসারিক হবে। আদহাম একজন হার্ট সার্জন। ও এখন দেশে না এসে কী করছে আমি ধরতে পারছি না। আমি ওকে ঘরমুখী করতে চাই। তোমার মতো মেয়ে ওর জীবনে প্রবেশ করলে আমি মরার আগেও নিশ্চিন্ত হব। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। পাপড়ি তোমার মেয়ে। তুমি পাপড়িকে নিজের সন্তানের আসনে বসিয়েছো মায়া থেকে। আমি কিন্তু তোমাকে মোটেও ইমোশনাল ব্ল্যাকমেইল করছি না। সম্পূর্ণ লেখা শেষ করে পূর্ণিমা অদ্ভুত চোখে তাকালো চিত্রা দেওয়ানের পানে। ভেতরকার সত্তা নাড়া দিয়ে উঠেছে বঙ্গোপসাগরের উতাল ঢেউয়ের মতো। ডক্টরদের ভয় পায় পূর্ণিমা। তারেক সার্জারি শেষ করে পেশেন্টের জ্ঞান ফেরার আগেই পূর্ণিমার ওপর নির্যাতন চালিয়েছে। তাছাড়াও এই জীবনে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হওয়াতে তীব্র বিতৃষ্ণা জন্মেছে। বেকুব পূর্ণিমা জানি না ও অনুর্বর শক্ত জমিতে ইশকের মধু নিয়ে আসছে অজ্ঞাত একজন। ওর ভাগ্য দেখে অনেকেই ঈর্ষান্বিত হবে, ঈর্ষায় জ্বলে জ্বলে। আদহাম দেওয়ান এমন এক ব্যক্তি যাকে ওপর থেকে ধরা যায় অতি সান্নিধ্যে না গেলে। রাত গভীর হয়, আমার দহন বাড়ে। রজনী নীরব হয়, আমার বিয়োগ ব্যথা সজাগ হয়। আদহাম ফায়ার প্লেসের সামনে বসে বিষাদের কবিতা গায়। শুকনো কাঠ পুড়ছে, আগুনে পোড়া কাঠের শব্দ হচ্ছে। আদহাম বাইরের স্নোফলে দৃষ্টি রেখে অদ্ভুত কাজ করলো। নামহীন মালিকের ফোন নম্বরে কল করেছে। লোকালে সযত্নে পড়ে থাকা সেল ফোনটা বেজে উঠেছে। সেল ফোনটা কেউ হাতে তুলে রিসিভ করলো না। বাজতে বাজতে কেটে গেল। আদহাম অন্যমনস্ক হয়ে বলতে লাগলো, ভাই আদনান, অনেক দিন হলো স্নো ফলে বের হয় না। দিনের বেলায় বরফ নিয়ে খেলা করা হয় না, পাহাড়ে ট্রেকিং করা হয় না, স্কেটিং করা হয় না।
আদনান, মায়ের পেটে একসাথে ছিলাম, একসাথে জন্ম হলাম, একসাথে বড় হলাম, অথচ মৃত্যুটা তোর আগে হয়ে গেল। আমি কেন বেঁচে আছি রে ভাই? জানি সরে আদনান, তোর একটা প্রিন্সেস হয়েছে। হসপিটালের করিডোরে যখন আমার হাতে তোর কন্যাকে তুলে দেওয়া হলো, তখন মনে হলো একটা পুষ্পের নরম পাপড়ি পিটপিট করে আঁখি পল্লব মেলে আমাকে টুকটুক করে দেখছে। নাম রেখে দিলাম পাপড়ির দেওয়ান। তোর মেয়ে আমাকে পাপা বলে ডাকে। তুই থাকলে অবশ্যই তোকে পাপা ডাকতো। আর আমায় কি ডাকতো রে? আদহামের গলায় বোবা কান্না চেপে বসে। ছেলেটার চিকন শরীরটা দুলে উঠে বাতাসের দোলনায় লতার মতো। উজ্জ্বল ফর্সা মুখটা কেমন জানি ফ্যাকাশে রং হয়ে আসলো। আদহান কবে একজন যোগ্য সঙ্গী পাবে, নাকি এভাবে জীবনটা কাটিয়ে দেবে কাটা ছেঁড়া আর দৌড়ানোর গতিতে? কে জানে ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়। পাপা, কি বলবে আম্মাজান? পাপড়ি ছোট ছোট চোখ দিয়ে তাকালো চিত্রা দেওয়ানের দিকে। অতঃপর চিত্রা দেওয়ানের শিখিয়ে দেওয়া কথা টিয়া পাখির মতো রিপিট করে বলল, পাপা, আম্মা বাইয়া নাই, আম্মা মিস করলে বাইয়া মিস কলে। পাপড়ির বয়স এখন 2.5 বছর। পাপাকে কুই কুই করে বোঝাচ্ছে সে আম্মাকে মিস করে এবং ভাইয়াকে মিস করে। পূর্ণিমাকে আম্মা বলে আর পূর্ণকে ভাইয়া বলতে পারে না, ভাইয়া বলে। পাপড়ির আদরে গালে হাত রেখে পিততুল্য স্নেহ নিয়ে আদহাম পরম মায়াবী গলায় প্রশ্ন করলো, তোমার আম্মার কে সোনামণি? তার নাম কি? আমার নাম পূর্ণিমা। ভাইয়ার নাম কি? ভাইয়া পূর্ণ। পাপা প্লিজ প্লিজ, আম্মা কাছে যাব প্লিজ পাপা। আধার মেয়েকে বুকে চেপে রাখলো অনেকক্ষণ। মেয়ে আবদার করেছে মায়ের কাছে যাবে, অথচ পাপড়ির তো মা নেই, আছে দুধমা পূর্ণিমা নামক রমণী। আধাম দেওয়ানের মেয়েকে নিজের মেয়ে বানিয়েছে। অপরদিকে আধাম বিয়েই করেনি। পাপড়ি হলো আধামের ভাইয়ের মেয়ে। ভাতিজি হলেও পাপড়ি হলো আধামের কলিজার টুকরা, শান্তির এক নিখাদ অংশ। সেই মেয়ে আজ তোতা পাখির মতো অনুরোধ করে বলেছে আমাকে মিস করে, ভাইয়াকে মিস করে। আধাম অনেক সময় নিয়ে ভেবে চিত্রা দেওয়ানকে জানিয়ে দিল আগামীকাল গ্রামে যাবে এবং পূর্ণর মাকে বিয়ে করবে। আধামের জীবনে নারী ঘটিত কোনো ইস্যু নেই। প্রেম ভালোবাসার মোহে আধাম জড়ায়নি কখনো। এইসবে তার মন টানে না। ইচ্ছা ছিল বিয়ে করবে এবং স্ত্রীকেই আপন করে নিবে। 28 বছর বয়সী এই যুবক এখন বিয়ে করবে এক বাচ্চার মাকে। আধাম নিজের স্বার্থের পূর্ণিমাকে বিয়ে করবে। স্বার্থ একটাই, তা হলো পাপড়ি। ভবিষ্যতে আধামের কিছু হয়ে গেলে পূর্ণিমা আশ্রয় হবে পাপড়ির। চিত্রা দেওয়ান আর বাঁচবেই কতকাল? কোটি টাকা দিয়েও একজন অভিভাবক পাওয়া যায় না। পাপড়ির জন্য মা হিসেবে পূর্ণিমা এবং বড় ভাই হিসেবে পূর্ণ শতভাগ পারফেক্ট। পূর্ণ আর পাপড়ি যেভাবে হৃদ্যতার সাথে বড় হচ্ছে, প্রাপ্য বয়স্ক হয়েও তারা ভাই বোনের আওতায় এভাবেই থাকবে। পূর্ণিমা অনাথ, বিয়ে বসবে না এবং আর কোনো সন্তানও আসবে না। ভাগ্যক্রমে পূর্ণিমার যদি কখনো কারোর সাথে বিয়ে হয়ে আর সেই সংসারে আরেকটা বাচ্চা হয়, তবে পাপড়ির জন্য নিয়মকানুন পাল্টে যেতে সময় লাগবে না। পূর্ণ যেভাবে পাপড়িকে মেনে নিয়েছে, পরের অতিথি এভাবে নাও মানতে পারে। আধাম সেই রাস্তা বন্ধ করতেই পাপড়ির আম্মাকে বিয়ে করে পাপড়ির মা বানিয়ে দিবে সব সময়ের জন্য। পাপড়িকে কেউ হিংসা করবে বা দেখতে পারবে না, এমন কিছু ভাবলেই আধামের বুক কাঁপে। আধাম জাপান থেকে ফিরেছে 2 দিন হলো। আপাতত বাইরের কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা নেই, এখানেই হসপিটালে জব করবে। সূর্য তখন মধ্য আকাশে দাঁড়িয়ে। তেজি রোদ জ্বলছে, দেওয়ার অবস্থা তপ্ত রোদে নগরী উত্তাপ হয়ে আছে। সূর্য শাসন করছে মাঝ আকাশে। ঝলসানো রোদের চামড়া যেন পুড়ে যাবে খালি গায়ে থাকলে। সূর্য দেখিয়ে দিচ্ছে তার হিংস্র রাজত্ব। চিত্রা দেওয়ান বড্ড তাড়াহুড়া করে বিয়ের আয়োজন করেছেন। আধামকে হাতের মুঠোয় এনেছে পাপড়ির মাধ্যমে, তবে
পূর্ণিমা আর পলাশ মিয়াকে রাজি করাতে এই বৃদ্ধার কম কাঠগড় পোহাতে হয়নি। দীর্ঘ ১.৫ বছর পর পূর্ণিমা মতো দিয়েছে বিয়ের পিঁড়িতে বসতে। পূর্ণর ১ বছর বয়সে চিত্রা দেওয়ার প্রস্তাব দিয়েছে। পূর্ণিমা সরাসরি নাকচ করার পরেও চিত্রা দেওয়ান থেমে থাকেনি। পলাশ মিয়াকে আগে রাজি করিয়ে তারপর ধীরে ধীরে পূর্ণিমাকে মানিয়েছে। কেমন করে জানি দুপুরের আগেই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। অথচ আধাম দেখেনি পূর্ণিমাকে, আর পূর্ণিমাও দেখেনি আধামকে। পূর্ণিমা জিম মেরে বসে আছে, দ্বিতীয় দফার আরেকজনের সহধর্মিণী হয়ে গেল। বিয়ে আর বর এ দুটি শব্দ শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠত। আর আজ কিনা পাপড়ির বাবার বউ হয়ে গেছে। পূর্ণিমার মাথাটা ধরে গেছে এসব ভাবতে ভাবতে। সব কিছুর ওপরওয়ালার ভরসার ন্যস্ত করে দীর্ঘশ্বাস ফেলল পূর্ণিমা। দেখা যাক এবার জীবন কোন দিকে মোড় নেয়। পূর্ণ ওকে দিয়ে দেখছে আধামকে। পাপড়ি বাবার গলা জড়িয়ে কি জানি বলছে। আধাম আর পাপড়ি পূর্ণকে দেখেনি। পলাশ মিয়া নিজে পরিহিত এক খানা লুঙ্গি আর ফতুয়া আধামের সামনে এনেছে। আমতা আমতা করে লজ্জা লাগছে মেয়ের জামাইকে এমন পোশাক দিতে। পলাশ মিয়াকে অবাক করে দিয়ে আধাম কোনো দ্বিধা ছাড়াই বাড়িয়ে দেওয়া লুঙ্গি আর ফতুয়া হাসি মুখে নিজের হাতে নিল। বেল্ট খুলে ইন করা শার্ট গা থেকে ছাড়িয়ে আগে ফতুয়া পরছে, তারপর লুঙ্গি পরে গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষের বেশ ধরেছে। আধামের চিকন শরীরে ঢিলা ফতুয়া ডোল ডোল করছে। পাপড়িকে কোলে নিয়ে বাইরে বের হয়ে পেয়ারা গাছের নিচে দাঁড়ালো আধাম। পাপড়িকে দোলনায় বসিয়ে গাছ থেকে একটা পেয়ারা পেরে সবে মাত্র কামড় দিয়েছে, অমনি তার তার লুঙ্গিতে ঝড়ের বেগে টান পড়ল। আচানক কাণ্ডে আধাম ব্যাকুল বনে গেছে। পূর্ণ শক্ত মুখে আরেকবার লুঙ্গি ধরে টান দিয়েছে। আধাম ভ্রু কুঁচকে পূর্ণকে ভালো করে পর্যবেক্ষণ করে সারস গলায় বলল, এই দের ব্যাটারি সমস্যা কি? পূর্ণ বেজার মুখে চট করে বলল, নানা লুঙ্গি পরছো কেন? আধাম অপ্রস্তুত হয়ে বলল, এখন লুঙ্গি খুলে দিব। পূর্ণ আবার বলল, গম খাইছো কিনু? আধাম প্রশ্ন করল, গম কি? তুমি খাইতা তো। হাতে ধরা পেয়ারায় চোখ রেখে আধাম বলল, এটা পেয়ারা, এটা গম না। এই গাছে কি তোমার নানার নাম আছে? গাছের ফল সব খেতে পারে, আমিও খাবো। পূর্ণ শিশু সুলভ জিজ্ঞাসাবাদ করল, তুমি কেডা? আমি তোর আব্বা। আব্বা শব্দটা পূর্ণ নতুন শুনেছে। পরক্ষণেই পূর্ণর মেজাজ গরম হয়ে গেছে তুই সম্বোধন শুনে। আধাম প্রথমে তুমি বলে পরে আবার তুই বলাতে খেপে গেছে পূর্ণ। প্রচণ্ড রাগে পূর্ণ আবার লুঙ্গি ধরে টান দিয়েছে। কোমরে হাত রেখে আধাম হাঁসফাঁস করে বলল, হায় হায়, ইজ্জত শেষ। আমি লুঙ্গির নিচে কিছু পরিনি। এই দের ব্যাটারি ছাড় আমাকে। দের ব্যাটারি কি তা তোর মাথা? তুই কইছো কেন? আধাম চিবিয়ে চিবিয়ে বলল, সব কথা অশুদ্ধ বলে। শুধু কেন বলে, শুদ্ধ করে। তাও আবার কিনু বলে। দেওয়ান বাড়ি থেকে আয়েশা ব্যাগে করে কাপড় নিয়ে এসেছে গতকাল। আধাম নিজের জন্য কিছু কাপড় সাথে এনেছে এখানে পরার জন্য। সেগুলো এখন চিত্রা দেওয়ান আয়েশাকে দিয়ে পাঠিয়েছে। আধাম চটজলদি কল পারে গিয়ে ফতুয়া আর লুঙ্গি খুলে নিজের পোশাক পরেছে। ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে পূর্ণের সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজে আধাম বলল, দেড় ব্যাটারি তোর নাম কি? এবারেও দেড় ব্যাটারি আর তুই সম্বোধন পছন্দ হলো না পূর্ণের। মুখ বাঁকিয়ে ঘরে চলে গেছে মায়ের কাছে বিচার দিতে। পূর্ণ ঠিক পূর্ণিমার কাছে আধামের নামে বিচার দিয়েছে। গাছের পেয়ারা খেয়েছে বলে গসবা করেছে পূর্ণ। পূর্ণিমা পুরো ঘটনা বুঝে কিছুটা অবাক হলো বটে। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পেল আধাম গেট দিয়ে বের হচ্ছে পাপড়িকে কোলে নিয়ে। আধামের পৃষ্ঠ দেশ দেখেছে পূর্ণিমা। পূর্ণিমা পূর্ণকে আদর করে সাথে নিয়ে কতগুলো পেয়ারা
পারলো গাছ থেকে। তারপর পেয়ারাগুলো ধুয়ে কেটে লবণ মরিচ মেখে তৈরি করেছে সদ্য বিবাহিত স্বামীর জন্য। কিছুক্ষণ পর পাপড়ি হাতে করে আইসক্রিম নিয়ে ঘরে এসেছে। মাকে আইসক্রিম দিয়ে ভাইকেও একটা দিয়েছে, নানাকেও একটা আইসক্রিম দিয়েছে। ও ঘরে গিয়ে পূর্ণ আইসক্রিম বেশ পছন্দ করে। ঠোঁটের দুই পাশে আইসক্রিম লাগিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললো মজার আইসক্রিমটা। মুখ মুছে বাইরে বের হয়ে পূর্ণ সাহেব দেখে বুইড়া বেটা আদহাম দোলনায় বসে আছে। আদহাম ভেবেছে এইবার বুঝি দোলনা থেকে থেকে উঠে যাওয়ার আদেশ দিবে, কিন্তু না, পূর্ণ এমন কিছুই করলো না। চুপচাপ পাশে গিয়ে উকি দিয়ে দেখলো আদহামের কাছে আর কোনো আইসক্রিম আছে কিনা। আদহাম বুঝলো ব্যাপারটা। রাজকীয় ভঙ্গিতে দুই পা দোলনায় উঠিয়ে মজা করে পূর্ণকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো আইসক্রিম। পাপড়ি গুটি গুটি পায়ে পেয়ারা নিয়ে এসেছে। আদহাম মেয়ের হাত থেকে পেয়ারা নিয়ে গপ গপ করে পেয়ারা খেতে লাগলো। আদহামের এই ভাব সাব ভালো লাগলো না পূর্ণর কাছে। ড্যামাক দেখিয়ে ঘরে চলে গেছে। চৌখাট পেরিয়ে মায়ের কাছে যেতেই একটা ব্যাগ নজরে পড়ছে। কৌতূহলবশত ব্যাগে হাত ঢুকিয়ে প্রথম পেল একটা শার্ট প্যান্ট। তৎক্ষণাৎ পূর্ণ খেপে গেছে। এই শার্ট প্যান্ট হাতে ছুটল আম্মার কাছে, নালিশ দিল তার ছোট প্যান্ট নাকি আরেকজন নিয়ে গেছে। পূর্ণিমা হতবাক। স্বামীর মুখ দর্শনের আগে স্বামীর ছোট কাপড় দর্শন করেছে। দাঁড়াম করে পূর্ণিমা কিল বসিয়ে দিল পূর্ণর পিঠে। বেচারা সহানুভূতি না পেয়ে উল্টো মায়ের খেলো। কাঁদতে কাঁদতে আবার বাইরে গেছে। ক্রন্দরত পূর্ণকে আদহাম প্রথমবারের মতো কোলে তুলে চোখের পানি মুছে হাতে আধ খাওয়া আইসক্রিম ধরিয়ে দিয়েছে। পূর্ণ কান্না থেমে এসেছে। লোভ সামলাতে না পেরে খেতে লাগলো আইসক্রিমটা। ছেলেকে মেরে দহনে পুড়ছে পূর্ণিমা চাতক পাখির মতো জানালা দিয়ে তাকালো পূর্ণকে দেখার জন্য। লম্বা চোরা সুন্দর মুখের একজন পুরুষ পূর্ণকে কোলে নিয়ে কথা বলছে। পূর্ণিমার বক্ষপিঞ্জরে ধাক্কা খেলো সজোরে। এই তবে আদহাম দেওয়ান। উচ্চতায় লম্বা এবং উজ্জ্বল ফর্সা এক সুদর্শন পুরুষ। নিঃসন্দেহে আদহাম দেওয়ান সুপুরুষদের কাতারে পড়ে। ত্বকের বর্ণনা দিলে এমন হবে রোদে বেশিক্ষণ থাকলে গাল লাল হয়ে যাবে। তবে সুঠামদেহী নয়, প্রশস্ত বক্ষের অধিকারী নয়, পাতলা চিকন দেহের একজন পুরুষ। হাতের ম্যাসেল ও ঠাসা নয়, হৃৎপুষ্ট শক্তিও পেশিবহুল নয়। অদ্ভুত সুন্দর এই পুরুষ। গৌরবর্ণের মুখে চরম আকর্ষণ আছে। যে কোনো মেয়ে বিনা বাক্যে রাজি হবে আদহাম দেওয়ানের মতো সুন্দর পুরুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেতে। পূর্ণিমা ভালো করে খেয়াল করে দেখলো পাপড়ির চেহারা অনেকখানি ওর বাবার মতো। বাবা মেয়ে যেখানে যাবে সেখানেই সবার নজর কাড়বে। পূর্ণিমার মস্তিষ্কে চট করে এই ভাবনা উদয় হয়েছে। আদনান আর আদহাম যমজ ভাই। যমজদের চেহারা এক রকম হয়। পাপড়ি আদনানের মতো মুখের গড়ন হয়েছে। যেহেতু আদনান আর আদহাম যমজ, সেই সুবাদে পাপড়ির আর আদহামের চেহারা মিলে যায়। আদহামের কোলে পূর্ণ চুপচাপ আইসক্রিম খেয়ে যাচ্ছে। পূর্ণিমার ক্ষুধার্ত হৃদয় অদৃশ্য শীতলতায় ঠান্ডা হয়ে গেছে। আদহাম দেওয়ান পূর্ণকে এভাবে গ্রহণ করবে তা যেন পূর্ণিমার কাছে আশাতীত ছিল না। মেয়েটার তৃষ্ণা মেটাতে ব্যস্ত ছেলেকে কারো কোলে দেখে যে সেই কারো কোলে নয়, পাপড়ির বাবার কোলে। পূর্ণিমা উদ্ভ্রান্তের মতো এতকাল চেয়ে এসেছে ওর ছেলেটা একটুখানি বাবার স্নেহ পাক। ধরণী জুড়ে কালো আধারের আধিপত্য। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। মৃদু বাতাস বইছে চারদিকে। কোথাও শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। দেওয়ান বাড়িতে চিত্রা দেওয়ানের কথা মতো পূর্ণিমা আজ রাতে এই বাড়িতে থাকবে। আগামীকাল দুপুরে পলাশ মিয়ার বাড়িতে খাবার খেয়ে বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পূর্ণিমা দাদি শাশুড়ির কথা দ্বিমত করেনি। বর্তমানে পূর্ণিমা দেওয়ান বাড়িতে অবস্থান করছে। পাপড়ি আর পূর্ণ ঘুমিয়ে গেছে। আয়েশাকে দিয়ে চিত্রা দেওয়ান দুটো জায়নামাজ পাঠিয়েছে। পূর্ণিমা এশার নামাজ আদায় করতে
নামাজে দণ্ডায়মান হলো। নামাজ শেষ করে খাটে শুয়ে বাবার কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেছে। পূর্ণিমা চলে গেলে পলাশ মিয়া আবার একা হয়ে যাবে, পূর্ণর জন্য কাঁদবে। এই সব ভাবতে ভাবতেই চোখ লেগে এসেছে। কক্ষে প্রবেশ করেছে আধাম, দৃষ্টি নিবদ্ধ হলো অপার্থিব স্থানে। পূর্ণ আর পাপড়ি লতাপাতার মতো পেঁচিয়ে ধরে আছে মাকে। পূর্ণিমা নিজেকে উদার করে শায়িত আছে দু সন্তানের মাঝে। আধাম দুপুরে খাওয়ার সময় স্ত্রী ও স্ত্রীর রূপ দেখেছে কয়েক ঝলক। বুবু ঠিক বলেছে, পূর্ণিমা নামক নারীটি মারাত্মক সুন্দরী। এই সুন্দরের পূজারী বিশ্ববাসী। আধাম নিউ ইয়র্ক সিটিতে জন্ম হয়েছে। ইউরোপীয় যুবতী দেখেছে, থাই, জাপানিজ, চাইনিজ সুন্দর মেয়ে চোখে পড়লেও এত চমৎকার রূপ ভূষিত হয়নি। ন্যাচারাল সৌন্দর্য মোহিত পূর্ণিমার আপাদমস্তক মুখখানি পরখ করে আধাম জায়নামাজে বিছিয়ে বসে পড়ল। অতঃপর মোনাজাত ধরল এই বিশাল বক্ষখণ্ড। তোমার মালিকানায় গচ্ছিত, তোমার হুকুম ছাড়া গাছের পাতা ঝরে না এবং নড়ে না, তোমার আদেশ ছাড়া মায়ের গর্ভাশয়ে রুহের জায়গা হয় না। তুমি সমস্ত শক্তির উৎসব, পাশাপাশি দুই রঙের, দুই সমুদ্রের স্রষ্টা তুমি। তোমার উপর আদেশ কায়েম করা যায় না, বরং তুমি আদেশ কায়েম করো। খুঁটিহীন নীল আকাশ অবিচল দাঁড়িয়ে আছে তোমার নির্দেশে, জমিন বিছিয়ে আছে তোমার হুকুমে, পাখিরা ডানা ঝাপটানো, আকাশে উড়াল দেওয়া। প্রভাতের সূচনায় খালি পেটে বেরিয়ে সন্ধ্যা লগ্নে ফিরে আসে তোমার কুদরতে। শুকনো খড়কুটা বাসায় পাখিরা কোনো পাহারা ছাড়া রাত পার করে তোমার বর্ষায়। বনের পশুরা জঙ্গল ছেলে লোকলয়ে বিশৃঙ্খলা তৈরি করে না তোমার নিয়মের বাধায়। প্রবাহিত ঝর্ণা শুকিয়ে যাবে তুমি না চাইলে, প্রবাহিত বাতাস থমকে যাবে তুমি না চাইলে। গুটিয়ে যাওয়ার কাগজের মতো আকাশ নিজেকে গুটিয়ে নেবে পৃথিবীর শেষ দিনে। হে নশ্বর, পৃথিবীর অবিনশ্বর মালিক, যেদিন মালাকুল মাউত মৃত্যুর স্বাদ নিবে, সকল প্রাণের পুনরায় জীবন পাবে, এক কঠোর বিচার সভা বসবে সেদিন। এই অদমকে অপমানিত করিও না। আমি ভালো নই, আমি পাপী, আমার পাপী হাত তোমার শানে উঠাতে বুক কাঁপে, হাত কাঁপে, লজ্জা লাগে। লজ্জা লাগলে কি হবে, তুমি তো আমার আগে পরের সব জানো, আমার সৃষ্টির আগে এবং মৃত্যুর পরের সব কিছুই তোমার জানা আছে। তুমি এমন এক সত্তা যার কাছে লুকিয়ে থাকে না ক্ষুদ্র বালি কোনাও। তুমি মানবীর হৃদস্পন্দন সচল রাখো নিজের মর্জিতে, আবার থামিয়ে দাও নিজের ইচ্ছায়। হে সর্বজ্ঞানী, আমি মুখোশধারী লোক, আমার মুখোশ উন্মোচন করো না জমিনের ওপর এবার আখিরাতে। আমাকে ডেকে রাখো তোমার নিয়ামত এবং রহমতের জান্ডায়। হে দয়ার সাগর, দয়া করো। হে ক্ষমাশীল, ক্ষমা করো। আমার মৃত্যু যেন লাঞ্ছনার সাথে না হয়, আমার মেয়েটা যেন নিরাপদে বড় হয়। কোনো কালো ছায়া এবং অশুভ আত্মা আমার আম্মাজানের উপর পড়তে দিও না। আমার ভাইয়ের আমানত যেন শেষ অবধি অজরা ফুলের পাপড়ির মতোই যত্নে রাখতে পারি। বাবা মা, ভাই, দাদা দাদি এবং নব্য বিবাহের কল্যাণ বরকত চেয়ে আধাম মোনাজাত শেষ করলো। জায়নামাজ রেখে পাশ ফিরতে দেখে পূর্ণ ঘুম থেকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পূর্ণ খাট থেকে নেমে জিজ্ঞেস করলো, তুমি কাঁদতাছো কেন? আধাম উত্তর না দিয়ে প্রশ্ন করলো, ঘুম ভাঙলো কেন? পূর্ণ কাঁচুমাচু হয়ে বলল, মুতো দিমু। আধাম পূর্ণের প্যান্ট খুলে ওয়াশরুমে নিয়ে গেছে। এই বাড়িতে লাগোয়া বাথরুম আছে। ভেতরে পাপড়ির প্লাস্টিকের কমোডে পূর্ণকে বসিয়ে আধাম আদেশ করে বলল, দেন বাজান, এবার মুতু দেন। সলম কলে বাজানের আবার সরম করে, এই বলেই আধাম অন্যদিকে ফিরেছে। পূর্ণ একটু পরে কমোডে থেকে উঠে বলল, তুমি নুনটু দেখছো? আধাম কপাল চাপড়াচ্ছে, ঠোঁট কামড়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে পূর্ণকে নিয়ে রুমে আসলো। পিটপিট করে চেয়ে পুনরায় প্রশ্ন করলো, তুমি মুতু দিবতা না? আধাম উত্তর দিল, না। তুমি ঘুমাইতে না?
না, কিছুই করব না। কিতা কইছো? দের ব্যাটারি আমার সাথে ছাদে যাবে, লইয়া যাও। আধাম এক দারুণ সঙ্গী পেয়েছে। ছোট সঙ্গীকে কোলে নিয়ে ছাদ জুড়ে হাঁটছে। পূর্ণের সাথে জমিয়ে আড্ডা দিয়েছে। পূর্ণ একটু পর পর না বুঝে প্রশ্ন করে, কিতা 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 কিতা। শুনতে শুনতে আধামের নাজেহাল অবস্থা। এদিকে হুট করেই পূর্ণিমার ঘুম ভেঙে গিয়েছে। পূর্ণকে পাশে না পেয়ে হৃৎপিণ্ড লাফিয়ে উঠছে। পাপড়িকে কাঁথা দিয়ে ঢেকে সবগুলো ঘর খুঁজেও পূর্ণর টিকিটিও নাগাল পেল না। ভয়ার্ত পূর্ণিমা কেঁদে দিয়েছে ছেলে হারানোর শখে। দিক বেদিক হয়ে বাইরে ছুটে গেছে। যদি পূর্ণ বাইরে গিয়ে থাকে এই আশায়। মেয়েটার হুঁশ জ্ঞান হারিয়ে গেছে। বুক ধড়ফড় করতে করতে পূর্ণিমা মাটিতে লুটিয়ে পড়ল। এই ছেলের দিকে তাকিয়ে পূর্ণিমা সাহস সঞ্চয় করে। প্রতি রাতে ঘুমন্ত ছেলেকে আদরে আদরে ভরিয়ে দেয়। কিন্তু আজ রাতে বিকল্প হয় পূর্ণিমা অচৈতন্য হয়ে পড়েছে। আধাম ছাদের উপর দাঁড়িয়ে পূর্ণিমার ঢলে পড়া দেখে দৌড়ে নিচে নেমে এসেছে। পূর্ণ মাকে মাটিতে দেখে অদ্ভুত চিন্তায় পড়ে গেছে। বেচারা ভেবেছে ওর মা হয়তো ঘরবাড়ি ছেড়ে বাইরে ঘুমাতে এসেছে। আধাম আলতো করে পূর্ণিমাকে কোলে তুলে পূর্ণকে বলল, ওই দেয়ার ব্যাটারি, তোর আম্মার ডানা কই? পরিদের ডানা থাকে, তোর আম্মার দেখি ডানা নেই। তবে কি তোর আম্মার ডানা কাটা পরি? ডানা কিতা কিতা ছাড়া আর কিছু বোঝোস না। দয়া করে আর কিতা কিতা করিস না, আমার পিঠে উঠ। পরি আর পরির ছেলেকে ভেতরে নিয়ে যায়। পূর্ণ আধামের পিঠে চেপেছে। আধাম পূর্ণিমাকে কোলে নিয়ে বাড়ির ভেতর ঢুকছে। চাঁদের স্নিগ্ধ আলো সুশোভিত করে তুলেছে পূর্ণিমার মোহিত রূপ। এক বাজার কোলে রূপবান রানী, পিছনে রাজপুত্র আর কামরায় রাজকন্যা ঘুমন্ত। দীর্ঘ রজনীর পর প্রভাতের দেখা মিলেছে। সূর্যের সোনালি আলো ঝিলমিল করে গলিতে স্বর্ণের মতো চকচক করছে। পরীক্ষা অনেক অনেক আগেই উড়াল দিয়েছে আকাশপথে। এক ফালি মিঠা রোদ আলিঙ্গন করল পূর্ণিমাকে। ধীরে সুস্থে চোখের পাতা খুলে তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করতে পারল না গত রাতের ঘটনা। হুট করেই পূর্ণর কথা উদয় হলো। পূর্ণিমা তড়াক করে বিছানা ছেড়ে দৌড় দিল কক্ষের বাইরে। 2 ঘর পেরোতেই ছেলের হাস্যোজ্জ্বল মুখ দেখে ঠান্ডা হয়েছে পূর্ণিমা পুড়ে যাওয়ার অন্তর। পূর্ণ আর পাপড়ি একসাথে বসে খেলছে। চেয়ারে বসে আধাম দেওয়ান ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছে আর মৃদু নড়াচড়া করছে কিবোর্ডে। পূর্ণিমার উপস্থিতি টের পেয়েছে আধাম। চোখ তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেলল ঘাড়। পূর্ণিমা আড়ষ্ট হয়ে এগিয়ে গেল। পূর্ণকে কোলে বসিয়ে কত কত আদর দিল, হিসাব নেই। গতরাতে পূর্ণকে বিছানায় না পেয়ে জান বের হয়ে যাচ্ছিল খোঁজার জন্য। বাইরে যাওয়ার পর কি হয়েছে পরের কথা আর স্মরণ নেই। পাপড়ি নিজের কোমল 2 হাত দিয়ে স্পর্শ করলো পূর্ণিমার গাল। অতঃপর শুভ সকাল জানালো। পূর্ণিমা চমৎকার হেসে দুজনকে নিয়ে চিত্রা দেওয়ানের কামরায় পা বাড়িয়েছে। আধাম অন্যমনস্ক হয়ে ল্যাপটপের কাজ স্থগিত রেখে অদ্ভুত গলায় শোধালো, মাম্মাম, খুব মিস করছি। অনেক দিন হলো তোমার আধামকে আদর করো না। আধামের দৃষ্টি ঝাপসা হয়। বুকে বিরহ ঢেউ খেলে ধরা গলায় বলে, পাপা, তোমার আধাম হার্ট সার্জন। প্রতিটা সার্জারির সময় তোমার মুখটা চোখে ভাসে। মনে হয় অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছো। আধাম সংযত হয়ে নিজের কাজে মনোবেশন হয়। আবেগী হয়ে জীবন চলে না। নিজের আবেগ নিজের মাঝেই দাফন করতে হবে। এতকাল আধাম এই তো করে আসছে। বাবা মা ভাই হারিয়ে পাগল হলেও শক্ত হয়ে থেকেছে সে। ঠান্ডা মাথায় ক্রাইমের অংশে ছড়িয়েছে। তারেক আজও মিলাকে বোঝাতে ব্যর্থ। মিলা মুখের ওপর না করে দিয়েছে সে এখন বেবি কনসিভ করতে চায় না। পুরো ক্যারিয়ার পড়ে আছে সেদিকে ফোকাস না করে এখনই বেবি প্ল্যানিং করা বোকামির বহিঃপ্রকাশ। তার বেগত কিছুদিন ধরেই এই নিয়ে মিলাকে
বলে আসছে, তবে মিলা শক্ত খুঁটির মতোই স্থির। তারেক হতাশ হলো। পুরুষ সত্তাটা হাহাকারে পরিপূর্ণ হলো ছোট্ট নিষ্পাপ শিশু সন্তানের হাসি দেখার জন্য। তারেকের বুকে অদ্ভুত ব্যথা হয়। এই ব্যথা ক্রমশ বাড়ছে আর বাড়ছে। মান সপটে আকাশের চাঁদের মতো ভেসে উঠে পূর্ণর মায়া মায়া মুখটা। তখনই তারেক বেকায়দায় পড়ে যায়। কোথা থেকে যেন একঝাঁক যন্ত্রণা উড়ে আসা বন্য পাখির মতো। তারেক হাঁসফাঁস করে, তবে নিরাময় খুঁজে পায় না। অজ্ঞাত বেদনার হদিশ জানা আছে তারেকের, তবুও তারেক এড়িয়ে যেতে চায় নিজের অপকর্ম। এড়াতে চাইলেই কি আর সব কিছু এড়ানো যায়? নাস্তার টেবিলে আয়েশা আর পূর্ণিমা নাস্তা পরিবেশন করছে। পাপড়িকে নিয়ে আধাম চেয়ারে বসেছে। পলাশ মিয়া সকালেই নাতিকে দেখার জন্য ছুটে এসেছে। চিত্রা, দেওয়ান, পলাশ মিয়াকেও নাস্তায় যুক্ত করে সবাই একত্রে খেতে শুরু করলো। পূর্ণ নানার হাতে আরাম খাচ্ছে, আর পাপড়ি ওর বাবার হাতে। পলাশ মিয়ার সাথে পূর্ণিমা বসেছে। আধাম পুরোটা রেখে প্লেট ভর্তি ভাত নিয়েছে। তারপর আঙুল দিয়ে সাদা ভাতের মধ্যকারে লিখেছে শুভ সকাল। যেখানে আঙুলের আঁচড় কেটেছে সেখান থেকেই ভাত সরে গেছে। কাঁচের প্লেটে সাদা ভাতে লেখা হয়েছে শুভ সকাল। আধাম প্লেটটা হাতের সাহায্যে পূর্ণিমার সামনে ঠেলে দিয়ে পরোটায় কামড় বসিয়েছে। পূর্ণিমা হতভম্ব আধাম দেওয়ানের সুপ্রভাত জানানোর অভিনব কৌশল দেখে। ও সরল দৃষ্টি দিল পাপড়ির বাবার মুখে। আধামও ফিরে তাকিয়েছে। চার চোখের মিলন হয়েছে। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের মাঝে হাসি দিল আধাম। পূর্ণিমা হাসতে পারল না বিপরীতে। পূর্ণিমা তখনও বিস্ময়ের টোকা গিলতে সময় লেগেছে। বেলা 11টা বাজে। পূর্ণিমা বাবার বাড়ি গিয়েছে টুকটাক গোছগাছ করতে। বিকালেই তো সবাই ঢাকা যাবে। পূর্ণ নদীতে গেছে নানার সাথে গোসল করতে, আর পাপড়িকে পূর্ণিমা কোল পাড়ে গোসল করিয়ে ঘরে এসেছে। নানার কোলে চড়ে হই হই করতে করতে পূর্ণ গোসল সেরে এসেছে। পূর্ণিমা দুজনকে শুকনো কাপড় পরিয়ে লোশন মেখে দিয়েছে নরম শরীরে। তারপর দুজনকে বাবার কাছে রেখে গোসল করে পরিধান করেছে সবুজ রঙের থ্রি পিস। দুধ সাদা গাত্রে দারুণ মানিয়েছে এই রং। লাগেজে পূর্ণর আর নিজের জামা কাপড় গুছিয়ে অদ্ভুত ভাবনায় চলে গেছে পূর্ণিমা। নতুন সংসারের দিনকাল কেমন যাবে এই চিন্তা জেঁকে বসেছে মাথায়। চিত্রা, দেওয়ানের বলা সেই কথা। আধামের শৈশব কৈশোর কেটেছে ভয়ঙ্করভাবে। এই কথার রহস্য কি? আধামের বাবা মা বিত্তশালী ব্যক্তিবর্গদের অন্যতম ছিল, এবং আদনান আর আধামও ছিল বাবা মায়ের চোখের মণি। তবে আধামের কষ্ট ঠিক কোথায়? পূর্ণিমা এসব কিছুই ভাবছিল নিজ মনে। আধাম দেওয়ানের সাথে পূর্ণিমার সময় কাটানো হয়নি এবং বোঝাপড়াও হয়নি। গতকালই বিয়ে হয়েছে। পুরো সময় তো পড়েই আছে, পরে না হয় জেনে নিবে। পূর্ণিমার বেশ কৌতূহল জেগেছে আধামের প্রতি। এই চারজন মোটেও অন্য সবার মতো নয়। পূর্ণিমা গাড়িতে বসেও অনেকক্ষণ কেঁদেছে বাবার জন্য। বিদায়ের সময় পলাশ মিয়া খুব আবেগপূর্ণ হয়ে পড়েছিল। পিছনের সিটে পূর্ণিমা, আয়েশা আর চিত্রা, দেওয়ান বসেছে। পূর্ণিমার কোলে পূর্ণ টুকটুক করে বিস্কুট খাচ্ছে। আয়েশার কোলে পাপড়ি ক্রন্দরত। পূর্ণিমাকে সহজে তন্দ্রা ঘায়েল করে ফেলল। পূর্ণিমা ঘুমিয়ে যাওয়ার পর আধান এক জায়গায় গাড়ি থামিয়ে বাচ্চাদের জন্য কিছু কিনে পুনরায় গাড়িতে বসেছে। বুবু, হ্যাঁ বল, তোমার কিছু লাগবে? নিয়ে আসবো? না, আমার কিছু লাগবে না, লাগলে বলবো। চট করে আয়েশা বলে উঠল, ভাইজান, আমারে একটা চিপস দেন। আধাম মজার ছলে বলল, বুবু ওর গলায় চিপে ধরো। চিত্রা, দেওয়ান আয়েশাকে শাসিয়ে বললেন, আয়েশা, এখন থেকে তুই সুন্দর করে কথা বলবি। পূর্ণ তোর থেকে এইসব সাইপাস কথা রপ্ত করছে। আয়েশা অসন্তুষ্ট গলায় বলল, মাতৃত্ব ভাষা হইল মায়ের ভাষা। এই ভাষা ময়রা গেলেও ছাড়মু না আমি। আর পূর্ণ এমনেই কথা কমু। পাপড়িরে আপনি আর ভাইজান শুদ্ধ কথা শিখাইয়েন।
আধাম বলল, পূর্ণ যেভাবে কথা বলে সেভাবেই বলুক, বড় হলে কথা সুন্দর হয়ে যাবে। আধাম চিপসের প্যাকেট পিছনে দিয়ে গাড়ি স্টার্ট করার পূর্ব মুহূর্তেই পূর্ণর গলা শোনা গেল, আব্বা, মুতু দিমু। আধাম পূর্ণকে একটা একটা খালি জায়গায় বসিয়ে আদেশ করে বলল, এখানে মুতু দে, এন মুতু আয়না। আধাম কিছুটা চিন্তা নিয়ে বলল, উন্মুক্ত আকাশের নিচে তোমার মুতু আসে না কেন বাজান? নাক মুচকুচকে পূর্ণ বলল, আমি আনো মুতি না, আমি আঙ্গ বাইতে মুতি। এই দের ব্যাটারি থাম, এখানে মুতো দি। পূর্ণ অবস্থা বেগতিক দেখে এখানেই কাজ সারছে। আধামের মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিয়েছে। আধাম ভয়ার্থ কণ্ঠে বলল, দেড় ব্যাটারি, তোর পিছনে সাপ, ওই দেখ অজগর আসছে। কিতা আইতাছে? সাপ, সাপ মাগো মা বলে অর্ধেক কাজ সেরে পূর্ণ তৎক্ষণাৎ দাঁড়িয়ে দৌড় লাগিয়েছে। বেচারার প্যান্ট ভিজে গেছে খানিকটা। আধাম দুই হাতে বগল থাবা দিয়ে বলল পূর্ণকে। পূর্ণ তখনও ভয়ে সিটিয়ে আছে। দেড় ব্যাটারি, তুই সাপও চিনিস? বড় বড় চোখ করে পূর্ণ বলল, হাপ্পা কামু দেয়। তুই তো প্যান্ট নষ্ট করে দিয়েছিস। তুমি নুনটুক দেখছ, আমার এত শখ জাগেনি তোর প্রাইভেট জিনিস দেখতে। এই তুই কার মতো হয়েছিস রে? বড় হলে তোকে নিয়ে চিন্তা আছে। আব্বা হনো, বল কি বলবি? আধামের কানে কানে পূর্ণ ফিসফিস করে বলেছে। আধাম যেন কাউকে পূর্ণর প্যান্ট ভিজিয়ে ফেলার ঘটনা না বলে দেয়। আধামের পেট ফেটে হাসি বের হচ্ছে। গাড়ি থেকে পানির বোতল বের করে পূর্ণর পা আর হাঁটু পরিষ্কার করে আরেকটা ছোট প্যান্ট পরিয়ে দিয়েছে। পাপড়ি ঘুমিয়ে গেছে অলরেডি। পূর্ণ আর মায়ের কাছে যায়নি। আধামের সাথে লেপ্টে থেকেই পুরোটা রাস্তা কাটিয়ে দিয়েছে। ঢাকায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। চিত্রা দেওয়ানের হাতে ধরে পূর্ণিমা প্রবেশ করলো একতলা বিশিষ্ট এক রাজকীয় বাড়িতে। বিলাসিতার ছাপ আর চাকচিক্যের চমক এই বাড়িতে অন্যভাবে বাইরে থেকে বোঝা যায় না ভেতরের আভিজাত্য। অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন এই বাড়ির গমট পরিবেশ। মুহূর্তেই বাড়ি মানচিত্র পাল্টে গেছে। পূর্ণ আর পাপড়ির কাউ কাউ হইচইতে বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। বাচ্চা দুটোর প্রাণবন্তর তাই। আধামের পুরো পরিবার মাঝে মধ্যে দেশে আসলে ঢাকার এই বাড়িতেই থাকতো। বছর 3 ধরে চিত্রা দেওয়ান আয়েশাকে নিয়ে এই বাড়িটাই খাটিয়ে বেঁধেছে। পূর্ণ আর পাপড়ির জন্য আলাদা করে একটা রুম রয়েছে শুধু খেলাধুলা করার জন্য। ওই রুমে দেবীদের সব ধরনের খেলনা আছে, দোলনা থেকে শুরু করে বেবি বাউন্সার এবং স্ট্রোলারও রয়েছে। আধামের রুম দক্ষিণ সাইডে বিশাল বড় এরিয়ার এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়ির সামনে বাইরে ফুলের সমারোহ। আয়েশা বাগানের যত্ন করে মন দিয়ে। চিত্রা দেওয়ান মাঝে মাঝে আয়েশাকে মালি বলে ডাকে। ছাদে রয়েছে বড় এক সুইমিং পুল। পূর্ণিমা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিল, সেই খাবার দিয়ে রাতের ভোজন শেষ করে যে যার রুমে চলে গেছে ঘুমাতে। আধামের ঘরে পূর্ণিমা এশার নামাজ পড়ে শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। সব কিছু ধোঁয়াশা মনে হচ্ছে কেবল। পূর্ণ আর পাপড়ি ঘুমে বিভোর। সকালে ভাতের প্লেটে শুভ সকাল জানানো এবং অমায়িক হাসি উপহার দেওয়ার ঘটনা মনে হলো পূর্ণিমার। পূর্ণিমা অনেকটাই অবাক হয় পূর্ণ আর আধামের মাখো মাখো মেলামেশা দেখলে। মেয়েটা বোবা আর নরম প্রকৃতির হলেও অন্যের আন্তরিকতায় কোনটা লোক দেখানো এবং কোনটা অন্তরের নির্যাস তা বুঝতে পারে। জানালা দিয়ে বাইরে তাকালে পূর্ণিমার নয়ন জড়িয়ে গেল চামেলি ফুল, সাদা নয়নতারা, গোলাপি রঙের নয়নতারা এবং সাদা গন্ধরাজ ফুলের আবির্ভাব। গেটের সামনেই চামেলি আর গন্ধরাজের মোহনীয় ঘ্রাণ আসছে। পূর্ণিমা যেন সেই সুগন্ধে মোহিত হয়ে জাদু মন্ত্রের টানে বাইরে বের হয়ে গেছে। গন্ধরাজ আর সাদা নয়নতারাগুলো পূর্ণিমাকে অতিশয় আকৃষ্ট করলো। ছোট ছোট 2টা নয়নতারা আর একটা গন্ধরাজ ছিঁড়ে ঘরে চলে গেছে। আধাম নিজের ঘরে এসে ব্লুটুথ নিয়ে পাপড়িকে আদর করে পূর্ণর গালে একটা চুমু দিয়ে পা চালালো ছাদের দিকে। আধাম দেখেছে পূর্ণিমা ফুল গাছের কাছে, তাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ছাদে উঠেছে। রাতের অর্ধপহর পর্যন্ত আধাম ছাদেই ছিল।
রাত তখন নিঝুম প্রহরী। পূর্ণিমার ছেলে মেয়েকে নিজের সাথে মিশিয়ে নিষ্পাপ চিত্রে ঘুমিয়ে আছে। আধান বারান্দায় কাউচের ওপর গায়ে এলিয়ে ঘুম দিল। এক অদ্ভুত স্বপ্ন দেখেছে আধাম। ঘন তুষার পাতে চমৎকার এক নারী বরফ নিয়ে খেলছে। আধাম ধীর পায়ে এগিয়ে গেলে দেখতে পেল সেই নারী পাপড়ি আর পূর্ণিমা মা। বিড়বিড় করে আধাম বলল, তুষার রানী। চারদিকে ফজরের আজানের সুমধুর সুরে মুখরিত হয়েছে চারপাশটা। সেই আজানের ডাকেই আধামের ঘুম ভেঙেছে। আধাম বেশিরভাগ সময় ফজরের নামাজ নিজের ঘরেই পড়ে, কিন্তু আজ মসজিদে গিয়ে পড়তে ইচ্ছে করলো। যেই ভাবা সেই কাজ। আধাম মসজিদে আজ জামাত ধরেছে। মসজিদ থেকে ফিরতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে সে। বিছানায় পুরোটাই ফাঁকা, তিনজনের একজনও বিছানায় সাহিত্য নয়। পূর্ণিমা না হয় সজাগ হয়েছে, তবে বাচ্চা দুইটা গেল কোথায়? বারান্দা থেকে কুটকুট শব্দ আসছে। পূর্ণ গটগট হয়ে বলছে, মজা আছে, মিষ্টি আছে। পাপড়ি বলছে, বাইয়া মজা, হ হ মজা। আধাম পা চালিয়ে বারান্দার দরজায় দাঁড়াতেই চমকু চড়ক গাছ। 3 মা ছেলে মিলে স্ট্রবেরি গাছ খেয়ালি করে ফেলেছে। পূর্ণ টপ টপ করে 2টা স্ট্রবেরি ছিঁড়ে বোনের হাতে দিয়ে বলল, নেও বোন নেও। পূর্ণিমা আসন পেতে বসে লাল স্ট্রবেরি খেয়ে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে ও হালকা গোলাপি ঠোঁটে লেগে থাকা রসযুক্ত লাল স্ট্রবেরিটা আধামের ঘর লেগে গেছে। এই বারান্দা জুড়ে পুরোটা আধাম স্ট্রবেরি গাছ লাগায় ছোট ছোট মাটি পাত্রে। আধামের দীর্ঘ অনুপস্থিতিতে চিত্রা দেওয়ান দেখাশোনা করে। আধাম এটাই ভেবে পাচ্ছে না, এই সাত সকালে এরা স্ট্রবেরির পিছনে পড়লো কেন। পাপড়ি গলা জোর বাড়িয়ে বলল, পাপা খাবে? অনেক মজা, অনেক মিষ্টি, ইয়াম্মি ইয়াম্মি। পূর্ণ চট করে হাতে গুজে রাখা স্ট্রবেরি আধামের সামনে তুলে ধরে বলল, নিও নিও, খাইও, খালাও। আম্মাও খাইছে। আধাম স্ট্রবেরিতে কামড় বসিয়ে ধারালো দৃষ্টি দিল সবুজ জামা পরা সুন্দরী বইয়ের দিকে। আজকের সকালটায় সূচনা হয়েছে মধুময় দৃষ্টির মাধ্যমে। অন্যদিকে পূর্ণিমা গুটিয়ে গেছে এই ভেবে, এতগুলো স্ট্রবেরি পগ খেয়ে ফেলাই আধাম বুঝি মাইন্ড করেছে। জড়সড় হয়ে পূর্ণিমা বসা থেকে উঠে বারান্দা ত্যাগ করতে চাইল, কিন্তু আধাম দিল না তাকে যেতে। বারান্দার দরজায় হাত দিয়ে পূর্ণিমার যাওয়ার আটকে দিয়েছে। আধামের হাতের নিচ দিয়ে পূর্ণ আর পাপড়ি ফোরত করে বেরিয়ে গেছে। বাগান থেকে সকালের স্নিগ্ধ সুবাস বারান্দায় দাঁড়ানো এই যুগলকে আলিঙ্গন করলো। রজনীগন্ধার তীব্র ঘ্রাণ আসছে। আধাম ছোট ছোট চোখে পূর্ণিমাকে দেখছে। এই দেখা বুঝি শেষ নেই। আধাম নিজের কামড় দেওয়া স্ট্রবেরিটা পূর্ণিমার হাতে গুজে দিয়ে সেই হাতের উপরাংশে আধাম নিজের আঙুল ছোঁয়ালো। খুব ধীরে ধীরে একটি একটি অক্ষরে লিখল, শুভ সকাল। তারপর আধামের হাতের আঙুল স্পর্শ করলো পূর্ণিমার সবেদ গাল। সেখানে আধাম ঘনিষ্ঠ আঙুলের আশ্রয়ে লিখেছে, তুষার রানী। গল্প, পূর্ণিমা রাতের বোবা কান্না। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।